বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অনার্স প্রথম বর্ষের তাপ ও তাপ গতিবিদ্যার দ্বিতীয় অধ্যায় গ্যাসের গতিতত্ত্ব। মূলত এখানে গ্যাসের গতিতত্ত্ব বলতে বোঝায় আপনার গ্যাসের গতিতত্ত্বের ভিতরে আমাদের আছে গড়বেগ, গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ। তা আমরা প্রথমেই গড়বেগ পড়ব, তারপরে গড় বর্গবেগ, তারপরে মূল গড় বর্গবেগ, যেটাকে বলে রুট মিন স্কয়ার ভেলোসিটি অর্থাৎ সিআরএমএস বেগ। এখন দেখেন গ্যাসের মৌলিক যে স্বীকার্য ছিল, গ্যাসের মৌলিক স্বীকার্যে ধরে নেওয়া হয়েছে যে গ্যাসের অণুগুলো একটি আরেকটির সাথে পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। এক্ষেত্রে পরস্পর সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে গ্যাসের অণুগুলোর বেগ 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। আবার গ্যাসের অণুগুলোর যখন তাপমাত্রার পরিবর্তন হয় তখন গ্যাসের অণুগুলোর বেগেরও পরিবর্তন হয়। আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখুন এখানে ধরেন এই একটা পাত্র এবং বি একটা পাত্র। তাহলে আমরা এটা দেখলাম এ একটা পাত্র এবং বি একটা পাত্র। এখন আপনি একটু দেখেন, যদি এটার ভিতরে যেমন ধরেন গ্যাসের, আমি যদি কিছু অণু দিয়ে যদি দেখাই আপনাকে, আপনি এখানে একটা জিনিস চিন্তা করেন, গ্যাসের মৌলিক স্বীকার্যে বলা হয়েছে যে অর্থাৎ গ্যাসের অণুগুলো তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। এখন আমরা সেটাই দেখব, গ্যাসের অণুগুলো তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়। দেখেন এই যে আমার একটা আবদ্ধ পাত্র, এই পাত্রের তাপমাত্রা যদি টির মান যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয় এবং এই আবদ্ধ পাত্রের তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয়, দেখুন প্রথমে এই আবদ্ধ পাত্রে গ্যাসের অণুগুলা তাপ শোষণ করবে, অর্থাৎ আবদ্ধ পাত্রের ভিতরে গ্যাসের যতগুলা অণু আছে এবং তাপ যত বেশি হবে অণুগুলো তত তাপ শোষণ করবে এবং অণুগুলো তাপ শোষণ করার ফলে তত তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যায় আপনার তাপ অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব, অর্থাৎ কোনো গ্যাসের অণুর ক্ষেত্রে তাপমাত্রা যত বেশি হবে গ্যাসের অণুর গতিশক্তি তত বেশি হবে। ঠিক আছে, যেহেতু আমাদের এর সাথে বি আবদ্ধ পাত্রের তাপমাত্রা বেশি, তার মানে এই ক্ষেত্রে এই বি পাত্রের অণুগুলার গতিশক্তিও বেশি হবে। এখন আবদ্ধ পাত্রের দেওয়াল যদি স্থিতিস্থাপক হয়, এখন প্রশ্ন হচ্ছে স্থিতিস্থাপক কি। দেখুন এখানে এই অণুটা যদি এই দেওয়ালে আঘাত করার ফলে, অর্থাৎ এই অণুটা যদি এই দেওয়ালে যে বেগ নিয়ে আঘাত করে, তখন ওই বেগে যদি অণুটা ধরেন এই অণুটা এই দেওয়ালে যে বেগ নিয়ে আঘাত করে, ওই বেগে যদি এই দেওয়ালের সাথে অণুটা আঘাত খেয়ে যদি এদিকে বা এদিকে বা এদিকে যে কোনো একদিকে, অর্থাৎ যে কোনো একদিকে যদি ফিরে আসে, অর্থাৎ আগের বেগ যা ছিল দেওয়ালে আঘাত খাওয়ার পরে যদি ওই একই বেগ বিদ্যমান থাকে, তখন আমরা এই আবদ্ধ পাত্রের দেওয়ালকে বলবো স্থিতিস্থাপক আবদ্ধ পাত্র বা স্থিতিস্থাপক দেওয়াল বিশিষ্ট আবদ্ধ পাত্র। এখন আমরা এতটুকু বুঝলাম। এখন গ্যাসের মৌলিক স্বীকার্যে আরো ধরে নেওয়া হয়েছে যে অর্থাৎ গ্যাসের অণুগুলো একটা আরেকটাকে আকর্ষণ এবং বিকর্ষণ করে না। আচ্ছা, গ্যাসের অণুগুলো যদি একটা আরেকটাকে আকর্ষণ বা বিকর্ষণ না করে, তখন দেখেন এই গ্যাসের অণুটা যদি এই গ্যাসের সাথে ধাক্কা খায়, তখন সে যে কোনো একদিকে তো যাইবে, হোক এদিকে নাইলে এদিকে নাইলে এদিকে নাইলে এদিকে। আর এই গ্যাসের অণুটা যেহেতু এটার সাথে
ধাক্কা খাইছে, তাহলে এই গ্যাসের অণুটাও এটার সাথে বাড়ি খেয়ে এই গ্যাসের অণুটা হোক এদিকে নাইলে এদিকে নাইলে মানে যে কোনো একদিকে সে চলে যাবে। ঠিক আছে, তাইলে আমরা দেখতে পাইলাম অর্থাৎ গ্যাসের কোন একটি আবদ্ধ পাত্রে গ্যাসের অণুগুলো অর্থাৎ প্রতিক্ষিপ্ত প্রতি সেকেন্ডে প্রতি ক্ষেত্রেই সংঘর্ষে লিপ্ত হয় এবং গ্যাসের অণুগুলোর গতিশক্তি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। এখন আমরা দেখব গ্যাসের অণুগুলোর গড়বেগ, গড় বর্গবেগ এবং মূল গড় বর্গবেগ। তাহলে দেখুন গ্যাসের অণুর যে গড়বেগ আছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, দেখেন আমি যদি এই পাত্রের কথা একটু চিন্তা করি, একটু এটা মুছে দেই। দেখেন এক্ষেত্রে অর্থাৎ একটা পাত্রে গ্যাসের অসংখ্য অণু থাকতে পারে, আমি জানি না কয়টা অণু, অর্থাৎ আমি ধরে নিলাম এই পাত্রে অর্থাৎ এই আবদ্ধ পাত্রে আপনার n সংখ্যক অণু আছে, n সংখ্যক অণু। কারণ কত অণু আছে আমি জানি না, কারণ একটা আবদ্ধ পাত্রে যেমন ধরেন আমাদের সচরাচর যে আমরা সিলিন্ডার ব্যবহার করি রান্নার কাছে, গ্যাস সিলিন্ডার, সেটার ভিতরে মিথেন গ্যাস থাকে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ওই গ্যাস সিলিন্ডারে কতটা অণু আছে, আপনি কিন্তু গণেও বের করতে পারবেন না, তখন বলবে যে n সংখ্যক অণু আছে। ঠিক এই আবদ্ধ পাত্রে কয়টা অণু আছে আমি সেটাও জানি না, অর্থাৎ আমি মনে করলাম এখানে n সংখ্যক অণু আছে। এখন আমি যদি এই পাত্রের জন্য গড় বেগ বের করতে চাই, যদি এই পাত্রের জন্য অর্থাৎ এই আবদ্ধ পাত্রের ভিতরে যত সংখ্যক অণু আছে ওই অণুর জন্য যদি আমি গড় বেগ বের করতে চাই, তাহলে দেখুন গড় বেগ অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের গড় বেগের যে সমীকরণটা হবে, যেমন আপনি ধরে নেন এই যে প্রত্যেকটা অণুর এক একটা বেগ আছে, প্রত্যেকটা অণুর এক একটা বেগ আছে। তো এই প্রথম অণুর বেগ যদি c1 হয়, পরের অণুর বেগ c2, c3, c4, c3, c4, c5, c7 এভাবে। কারণ অণু যেহেতু আমার এই আবদ্ধ পাত্রে n সংখ্যক, তাহলে ওই প্রত্যেকটা অণুর ক্ষেত্রে তাহলে n সংখ্যক অণু যদি হয় তাহলে n সংখ্যক অণুর বেগও cn হবে। আমি মনে হয় বুঝতে পারিনি, অর্থাৎ এই আবদ্ধ পাত্রে যদি n সংখ্যক অণু থাকে তাহলে প্রথম অণুর বেগ যদি c1 হয়, পরবর্তী অণুর বেগ হবে c2, c3, c4, c5, c6 ডট 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 ডট, অর্থাৎ এরকম ভাবে, যেমন ধরেন c ইকুয়ালস টু c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4 প্লাস ডট 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 প্লাস cn। কারণ আমি জানি না এটার ভিতরে কত সংখ্যক অণু আছে, অর্থাৎ আমি ধরে নিলাম c1 c2 c3 c4 ডট 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 cn, অর্থাৎ cn সংখ্যক অণুর বেগ ইকুয়ালস টু c। ঠিক আছে, এখন আমি এখান থেকে যদি গড় বেগ বের করতে চাই, তখন দেখেন এখানে যদি n সংখ্যক অণু থাকে, টোটাল যে বেগ ওই বেগটাকে যদি আমি n দ্বারা ডিভাইড করে দিই, অর্থাৎ ওই বেগটাকে যদি আমি n দ্বারা ডিভাইড করে দিই, তখন আমার এই আবদ্ধ পাত্রের জন্য গড় বেগ চলে আসবে। গড় বেগকে c বার দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ গড় বেগকে c বার দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা বলতে পারি দুই বা ততোধিক বেগের মানের গড়কে গড় বেগ বলে, দুই বা ততোধিক বেগের মানের গড়কে গড় বেগ বলে। তাহলে গড় বেগের ক্ষেত্রে সূত্রটা যদি আমাদের এরকম হয়, c বার ইকুয়ালস টু c1 c2 c3 প্লাস ডট 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 প্লাস cn। যেহেতু n সংখ্যক অণু আছে, ওই n দ্বারা আমরা দিলাম ডিভাইড করে দিলাম, তাহলে এটা পাইলাম আমরা গড় বেগের গাণিতিক যে সূত্রটা ছিল সেটা। এখন আমরা এটা যদি প্রথম ধাপ হয়, প্রথম স্টেপে যেমন ধরেন আমরা পেলাম গড় বেগ অর্থাৎ এই পাত্রের জন্য। এখন আমরা বের করব
দ্বিতীয় স্টেপে গড় বর্গবেগ। দেখুন গড় বর্গবেগটা কি? গড় বর্গ বেগ। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা প্রথমে বের করলাম গড় বেগ, এখন আমরা বের করব গড় বর্গবেগ। অর্থাৎ গড় বর্গবেগ যদি আমরা বাইর করতে হয় এক্ষেত্রে মূলত আপনার সংজ্ঞাই এখানে বলে দিবে, অর্থাৎ আপনার ম্যাথমেটিক্যাল টার্মটা কিরকম হবে। আপনার প্রশ্নটা একটু দেখুন, অর্থাৎ গড় বর্গবেগ, গড় বর্গ বেগ অর্থাৎ দুই বা ততোধিক বেগের বর্গের গড় মানকে, দুই বা ততোধিক বেগের বর্গের গড় মানকে এটাকে বলা হয় গড় বর্গবেগ। যদি হয়, আপনি চিন্তা করুন এখানে যদি n সংখ্যক অণু থাকে, n সংখ্যক যদি অণু থাকে তাহলে আমাদের গড় বর্গবেগ অর্থাৎ যে আপনি গড় বেগ পাইছেন এই গড় বেগের উপরে যদি আপনি স্কয়ার দেন অর্থাৎ বর্গ করে দেন, আপনি টোটাল এটাই মূলত হচ্ছে আপনার গড় বর্গবেগের ম্যাথমেটিক্যাল যে টার্ম ছিল, অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে সংজ্ঞা ছিল সেটাই হচ্ছে আপনার এটা। ঠিক আছে, অর্থাৎ এগুলা মুখস্থ করার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি যদি গড় বেগ জানেন অর্থাৎ দুই বা ততোধিক বেগের মানকে গড় বেগ বলে, ঠিক একইভাবে আপনি এখানে বলতে পারেন দুই বা ততোধিক বেগের বর্গের গড় মানকে গড় বর্গবেগ বলা হয়। তাহলে এটা হচ্ছে আমার গড় বর্গবেগ। অতএব c bar square equals to n c1 square c2 square c3 square plus dot 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 plus cn square। তাহলে এখন আমরা দেখলাম যে গড় বর্গবেগ এবং গড় বেগ বের করলাম, সেখান থেকে গড় বর্গবেগ বের করলাম, এবং তৃতীয় স্টেপে আমাদের যা আছে সেটা হচ্ছে আপনার অর্থাৎ মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গ বেগ। এখন দেখুন আপনি যদি গড় বেগ জানেন তাহলে গড় বর্গবেগ আপনি পেয়ে যাবেন, আর যদি আপনি গড় বর্গবেগ জানেন তাহলে মূল গড় বর্গবেগ আপনি পেয়ে যাবেন। এখন চিন্তা করুন মূল গড় বর্গবেগ, আপনি গড় বর্গবেগ এটা পাইছেন, মূল গড় বর্গবেগ অর্থাৎ যেটাকে মূলত সি আর এম এস দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সিআরএমএস এর পুনরূপ ইকুয়ালস এটাকে বলা হয় সি। ঠিক আছে, অর্থাৎ সিআরএমএস যে কথা আপনার সি একই কথা, অর্থাৎ মূল গড় বর্গবেগ অর্থাৎ রুট মিন স্কয়ার ভেলোসিটি যেটাকে বলা হয়, যদি এটার পূর্ণরূপ যদি রুট মিন স্কয়ার ভেলোসিটি হয় তাহলে আপনি যে গড় বর্গবেগ পাইছেন না, গড় বর্গবেগটা কি? এখন গড় বর্গবেগ যদি এটা হয়, এটা ছিল আপনার গড় বর্গবেগ, গড় বর্গবেগ ছিল আপনার এটা, এটা হচ্ছে গড় বর্গবেগ। তার আগে ছিল কি মূল গড় বর্গবেগ, যেটা বলে রুট মিন স্কয়ার ভেলোসিটি, অর্থাৎ এটার সাথে যদি আপনি একটা এই রুট দিয়ে দেন অর্থাৎ যেটা একটা মূল অর্থাৎ রুট ওভার। ঠিক আছে, যদি আপনি একটা রুট দেন তখন এটাকে বলা হয় মূল গড় বর্গবেগ। ঠিক এটাকে তখন লেখা যায় এভাবে, এই রুটের রুট এখানে যা আছে তা, এটার মান কত আপনি আরেকটু আগে এটা লিখছেন এখানে, তাহলে বসান n c1 স্কয়ার c2 স্কয়ার c3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম একইভাবে একটা ঘটনা থেকে আমরা কিভাবে গড় বেগ, গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ যেটাকে সিআরএমএস বা সি ইকুয়ালস টু রুট ওভার সি বার স্কয়ার।
ঠিক আছে। মূলত এখানে আপনার মুখস্থ করার কিছু নেই। আপনি যতই মুখস্থ করতে যাবেন আপনি ততই দেখবেন বিপদে পড়বেন। কারণ আসলে মেন কথা হচ্ছে গিয়া পদার্থবিজ্ঞান আপনি মুখস্থ করে বেশিক্ষণ রাখতে পারবেন না। মুখস্থ করে বেশিক্ষণ রাখতে পারবেন না, হ্যাঁ মুখস্থ করতে পারেন, বেশিক্ষণ থাকবে না, আর পরীক্ষার খাতায় আশানুরূপ ফল আপনি পাবেন না। তো যাই হোক, আমরা আজকে গ্যাসের গতিতত্ত্বের গড় বেগ, গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ দেখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা গ্যাসের গতিতত্ত্বের অর্থাৎ যে একটা চাপের রাশিমালা আছে, অর্থাৎ আবদ্ধ একটি পাত্রে গ্যাসের অণুর চাপের রাশিমালা, আমরা সেটা পড়ব। সুতরাং পরবর্তীতে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।